বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। বরাবরের মতো আমি তোমাদের সাথে রয়েছি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ, যশোর। তোমরা জানো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাব বিজ্ঞান বিভাগে পিপি অনার্স প্রথম বর্ষ প্রোগ্রামে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির পাঠদান কার্যক্রম আমি পরিচালনা করছি। এই বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির পাঠদান কার্যক্রম আমি 12টি অনলাইন লেকচারের মাধ্যমে সম্পন্ন করব। ইতিমধ্যে তোমাদের সাথে 9টি অনলাইন লেকচার সম্পন্ন করেছি। আজ আমি 10 নম্বর লেকচার নিয়ে তোমাদের সাথে রয়েছি। আজকের লেকচারের শিরোনাম বাজারজাতকরণ প্রণালী, ক্রেতা ভ্যালু সরবরাহ ও খুচরা ব্যবসায় এবং পাইকারি ব্যবসায়, যেটা 9ম অধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের শিক্ষণফল একটু দেখে নাও। বন্টন প্রণালী, ডিস্ট্রিবিউশন চ্যানেল, বন্টন প্রণালীর গুরুত্ব, বন্টন প্রণালীর সদস্যরা কিভাবে ভ্যালু যোগ করে, বন্টন প্রণালীর কার্যাবলী, বাজারজাতকরণে মধ্যস্থ কারবারি ব্যবহারের কারণ, প্রণালী নকশা প্রণয়ন সিদ্ধান্ত, বন্টন প্রণালী নির্বাচনী বিবেচ্য বিষয়, খুচরা ব্যবসায়ের কার্যাবলী বা গুরুত্ব, খুচরা ব্যবসায়ের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, পাইকারি ব্যবসায়ের কার্যাবলী। আশা করি আজকের আমার এই অনলাইন লেকচার সম্পন্ন করার পর তোমরা সবাই এই বিষয়গুলো ভালোভাবে বলতে পারবে। আজকের মূল বিষয় বন্টন প্রণালী, ডিস্ট্রিবিউশন চ্যানেল। বন্টন প্রণালী সম্পর্কে আমরা কি জানি, যে বন্টন প্রণালী হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তোমার চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পণ্য পৌঁছানো হয়। একটু ডিটেলসে যদি বলি, যে উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পণ্য পৌঁছানোর কাজে নিয়োজিত এবং পণ্যের মালিকানা হস্তান্তরের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমষ্টিকেই বন্টন প্রণালী বলা হয়। তার মানে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবাটা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যারা মাঝখানে কাজ করে তাদের সমষ্টিকে আমরা বন্টন প্রণালী বলি। উইলিয়াম জে স্ট্যান্টন সেজ, এ ডিস্ট্রিবিউশন চ্যানেল কনসিস্ট অফ দ্য সেট অফ দ্য people and firms involved in the transfer of title to a product as the product moves from producer to ultimate consumer or business user। তার মানে বন্টন প্রণালী চ্যানেলটা গঠিত হয় সেট অফ দ্য পিপল, মানে কিছু লোকের সমষ্টি কিংবা ফার্মের কিছু সমষ্টি যারা জড়িত ট্রান্সফার করতে পণ্যের মালিকানা প্রডিউসার থেকে টু আলটিমেট কনজিউমার অর মানে চূড়ান্ত ব্যবহারকারী অথবা ব্যবসায়ী ব্যবহারকারীদের কাছে। তার মানে দেখো, বন্টন প্রণালীকে আমরা বাজারজাতকরণ প্রণালী হিসেবেও আখ্যায়িত করে থাকি। কি কি কাজ করে বন্টন প্রণালী? দেখো, যে বন্টন প্রণালী ভোক্তা ও উৎপাদকের মাঝে যোগসূত্র স্থাপন করে। তার মানে উৎপাদকের কাছ থেকে পণ্যটা ভোক্তার কাছে পৌঁছায়, যে সেতু বন্ধন ব্রিজ তৈরি করে। তারপর দেখো, দ্বিতীয়ত পণ্যের মালিকানা হস্তান্তর করছে। তারপর পণ্যের বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন প্রকার বন্টন প্রণালী ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো, চতুর্থত বাজারজাতকরণে সকল উপাদানের উপর বন্টন প্রণালীর প্রভাব বিস্তার করে থাকে। পঞ্চম, বন্টন প্রণালী হলো কতগুলো মধ্যস্থ কারবারির সমাহার। কিভাবে মধ্যস্থ কারবারি? দেখো, এই যে উৎপাদকের কাছ থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানো হচ্ছে, মাঝখানে মধ্যস্থ কারবারি আছে, পাইকার আর খুচরা কারবারি। এর মাঝে থাকতে পারে পরিবেশক, থাকতে পারে ডিলার, থাকতে পারে। তার মানে এই চ্যানেলের মাধ্যমেই তোমার এই যে বন্টন প্রণালী কাজটা সম্পন্ন হয়। যে দেখো, ডিস্ট্রিবিউশন চ্যানেল কিভাবে সম্পন্ন হয়। প্রডিউসার উৎপাদনকারীর থেকে হোলসেলার, রিটেইলার, হোলসেলার পাইকারি ব্যবসায়ী, তারপর রিটেইলার খুচরা ব্যবসায়ী, কনজিউমার চূড়ান্ত ব্যবহারকারী বা ভোক্তা। প্রডিউসার থেকে তোমার রিটেইলারের মাধ্যমে একবারে খুচরা ব্যবসায়ের মাধ্যমে কনজিউমারের কাছে পৌঁছাতে পারে। তারপর প্রডিউসার সরাসরি কিছু পণ্য আছে যে প্রডিউসার উৎপাদনকারী সরাসরি কাস্টমারের কাছে পণ্য পৌঁছায়। এবার দেখো পরবর্তী বিষয়, বন্টন প্রণালীর গুরুত্ব। তোমরা বুঝতে পারছো বন্টন প্রণালীটা কতটা গুরুত্বপূর্ণ।
দেখো গুরুত্বকে 3 ভাগে ভাগ করা যায়, উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব আর সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। এবার দেখো উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে বন্টন প্রণালী কি কি গুরুত্ব বহন করে। সময়গত উপযোগ সৃষ্টি করে। তোমরা জানো যে উৎপাদনকারী যে পণ্যগুলো উৎপাদন করে তা একবারে সব ভোগ করা হয়ে যায় না, কিছু সময় সংরক্ষণ করতে হয়। তার মানে এই সংরক্ষণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে কারা, এই যে তোমার এই বন্টন প্রণালীর যারা মাঝখানে সদস্য হিসেবে কাজ করে তারা। এর মধ্যে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী আছে। তারপর দেখো মালিকানাগত উপযোগ সৃষ্টি, তার মানে উৎপাদনকারীর কাছ থেকে মালিকানা ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে, কারা পৌঁছাচ্ছে, এই বন্টন প্রণালী। তারপরে দেখো উৎপাদক ও ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন, উৎপাদক ও ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন বা সেতু বন্ধন কে করছে, এই বন্টন প্রণালী। তার মানে বন্টন প্রণালীর গুরুত্ব বুঝতেই পারছো। প্রয়োজনীয় পণ্য সরবরাহ, প্রয়োজনীয় পণ্য যদি উৎপাদনকারী পণ্য উৎপাদন করলো কিন্তু ভোক্তাদের কাছে পৌঁছালো না, তাহলে তো উৎপাদনের কোনো অর্থই হয় না। তাহলে এই কাজটা কে করছে, প্রয়োজনীয় পণ্য সরবরাহ ভোক্তাদের কাছে কে করছে, এই বন্টন প্রণালী। আর এই প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে এই যে উৎপাদনকারীর অবশ্যই কাজ অনেক এগিয়ে দিচ্ছে। বিস্তৃত বন্টন, বিস্তৃত বন্টন, বন্টন প্রণালী যদি না থাকতো তাহলে তোমার পণ্য প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত করা সম্ভব হতো না। অর্থ সংস্থান, তো আমরা জানো যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য যখন এই যে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী করে থাকে তার অর্থের সংস্থান করে থাকে তারা, কিংবা কিছু পরিমাণে অগ্রিমও দিয়ে থাকে উৎপাদনকারীর কাছে। তাহলে তোমার এই যে উৎপাদনকারী প্রয়োজনীয় অর্থের সংস্থান পায় এই বন্টন প্রণালীর মাধ্যমেই। তারপর ঝুঁকি গ্রহণ, প্রত্যেকটা কাজের পিছনে কিছু ঝুঁকি থাকে, তাই এই ঝুঁকিগুলো তোমার যেমন পথিমধ্যে কিছু পণ্য নষ্ট হতে পারে, তারপর পণ্যের চাহিদা হঠাৎ করে কমে যেতে পারে, আগুনে বিনষ্ট হতে পারে। তাই এই ঝুঁকিগুলো সবই গ্রহণ করে বন্টন প্রণালী। মানে উৎপাদনকারীর কাছ থেকে মালিকানা তো নিয়ে নিল, বন্টন প্রণালী নিয়ে তোমার এই ঝুঁকিগুলো গ্রহণ করছে। তার মানে উৎপাদনকারীর কাজটা কিছুটা লাঘব হচ্ছে। তারপর প্রতিযোগিতা মোকাবেলা, বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান আরো থাকে, এই কাজগুলো মোকাবেলা করে তোমার এই বন্টন প্রণালী। তার মানে এই বিষয়গুলো সবই উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। তারপর দেখো ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে কি কি সুবিধা পায়, যে ব্যয় হ্রাস, তার মানে ভোক্তারা খুব অল্প ব্যয় করে তোমার প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এই বন্টন প্রণালীর কারণেই। সেবা প্রাপ্তি, কাস্টমাররা চায় যে পণ্য ক্রয়ের পরেও কিছু সেবা পায়, যেমন ওয়ারেন্টি, গ্যারান্টি, এগুলাকে কাজগুলো করে এসব বন্টন প্রণালী। তারপর বৈচিত্র্যময় পণ্য সরবরাহ, জানো যে মানুষের চাহিদার কোনো শেষ নেই, তা এই প্রতিদিনই পণ্যর চেঞ্জ হচ্ছে। এই যে বৈচিত্র্যময় পণ্য কাস্টমাররা চায়, এই বৈচিত্র্যময় পণ্য কাস্টমারদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে বন্টন প্রণালী ব্যবহার করে। তথ্য সরবরাহ, বিভিন্ন প্রকার তথ্য, যে ভবিষ্যতে কোন পণ্য এর দাম বাড়বে কিংবা কোন পণ্যটা বাজারে এখন বেশি চলছে, কাস্টমারদের এই সব সম্পর্কে জানায় এই বন্টন প্রণালী। তারপর দ্বার প্রান্তে পণ্য পৌঁছে দেয়, দ্বার প্রান্তে একদম নিকটে হাতের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে এই বন্টন প্রণালী। তাহলে অবশ্যই ভোক্তারা সহজেই খুব কাছের থেকে তোমার পণ্য পেয়ে যাচ্ছে। তারপর পণ্য তুলনা, খুব কাছে পৌঁছানোর কারণে বিভিন্ন পণ্যের সাথে তুলনা করে ভোক্তারা পণ্য ক্রয় করার সুযোগ পাচ্ছে, কারণ এই বন্টন প্রণালী তাদের সেই সুযোগটা করে দিচ্ছে। তারপর দেখো সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, সামাজিক কি কি, কর্মসংস্থান, বন্টন প্রণালীর সাথে অনেক লোক জড়িত, অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। সামাজিক ভাবে অবশ্যই, না হলে এরা বেকার থাকতো, তার মানে সামাজিক গুরুত্ব বহন করছে বন্টন প্রণালী। তারপর দেখো জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান হলে, অর্থের ব্যবস্থা হলে অবশ্যই জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। আবার তোমার বন্টন প্রণালী ব্যবহার করে কাস্টমাররাও বেশি বিলাসবহুল ভালো পণ্য, কোয়ালিটি সম্পন্ন পণ্য ব্যবহার করে তাদেরও জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হচ্ছে। তারপর জাতীয় আয় বৃদ্ধি, তাই একজনের মাথা পিছু আয় বৃদ্ধি পেতে পেতেই তো জাতীয় আয় বৃদ্ধি পায়, তাহলে এই জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে এই বন্টন প্রণালীর মাধ্যমেই। তো দেখো এই যে উৎপাদনকারী ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে সবগুলো হলো বন্টন প্রণালীর গুরুত্ব। দেখো ইম্পর্টেন্স অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল, কি ইম্পর্টেন্স বহন করে, দেখো ডিস্ট্রিবিউশন চ্যানেল ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য মার্কেটিং মিক্স, তার মানে একটা গুরুত্বপূর্ণ উপাদান বাজারজাতকরণের মিশ্রণের অফ এ ফার্ম, একটা ফার্মের অ্যান্ড আদার এলিমেন্টস আর ক্লোজলি ইন্টার রিলেটেড, তার মানে অন্য যে উপাদানগুলো আছে তার সাথে খুব ক্লোজলি কানেক্টেড বা সম্পর্কিত, লাইক প্রাইসিং, প্রমোশন, প্রোডাক্ট। তোমরা জানো যে এই মার্কেটিং মিক্সের 4টা উপাদান, সেটা হলো প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই প্লেস মানে ডিস্ট্রিবিউশন চ্যানেল। তারপর দেখো ইট enables to cut down cost and maximize
ইজ সেলস রেভিনিউ, তার মানে এটা খরচ হ্রাস করে আর রেভিনিউ বাড়ায়, প্রতিষ্ঠানের মোট আয় বাড়ায়। ইট ডিটারমাইন্স হোয়ার অ্যান্ড হোয়েন দ্য প্রোডাক্ট উইল বি অ্যাভেলেবল টু আলটিমেট কনজিউমার অর ইউজার্স, তার মানে যারা চূড়ান্ত ব্যবহারকারী বা ভোক্তা তারা কোথায় কিভাবে পণ্যটা চাচ্ছে সেটা পর্যাপ্ত সরবরাহ করে। ইট ইনভলভস দ্য লং টার্ম কমিটমেন্ট অফ দ্য ফার্ম, চেঞ্জেস ইন দ্য চ্যানেল আর ভেরি ডিফিকাল্ট অ্যান্ড কস্টলি। ইট ইনভলভস, ইহা জড়িত কিসের সাথে? লং টার্ম কমিটমেন্ট, মানে দীর্ঘ একটা কমিটমেন্টের সাথে, প্রতিজ্ঞার সাথে, অফ দ্য ফার্ম, চেঞ্জেস ইন দ্য চ্যানেল আর ভেরি ডিফিকাল্ট অ্যান্ড কস্টলি। তারপরে দেখো ফ্লাকচুয়েশনস ইন দ্য প্রোডাকশন ক্যান বি রিডিউস, তার মানে যে পণ্যের চাহিদা ওঠানামা করে এটা রিডিউস করা সম্ভব হয় কিসের মাধ্যমে? যে কন্টিনিউয়াস অ্যান্ড ইফেক্টিভ ডিস্ট্রিবিউশন, তার মানে চলমান এবং কার্যকর ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে পণ্যের উঠানামা ফ্লাকচুয়েশনটা রিডিউস করা সম্ভব হয়। তারপর দেখো যে এখান থেকে বোঝা যায় যে কি মার্কেটিং চ্যানেলটা কেন গুরুত্বপূর্ণ। দেখো ইম্পর্টেন্স, যে ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী, দেখো এখানে 3জন উৎপাদনকারী আছে, 3জন উৎপাদনকারী যদি সরাসরি কাস্টমারের কাছে পৌঁছায় পণ্য, এই যে প্রত্যেকে দেখো 3জন কাস্টমারের কাছেই যোগাযোগ করতে হচ্ছে, তার মানে মোট যোগাযোগ সংখ্যা হচ্ছে 9। এই যে নাম্বার অফ কন্ট্রাক্টস উইদাউট এ ডিস্ট্রিবিউটর, এখানে কোনো ডিস্ট্রিবিউটর নাই, এজন্য তোমার মোট যোগাযোগের সংখ্যা হলো 9। আর দেখো এখানে একজন ডিস্ট্রিবিউটর যদি নিয়োগ করা হয়, ম্যানুফ্যাকচার 3জনই ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে ডিস্ট্রিবিউটর কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে, 3জন কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে, সেই ক্ষেত্রে তোমার 6 বার যোগাযোগ করলেও হচ্ছে। প্রথম উইদাউট ডিস্ট্রিবিউটরে 9 বার যোগাযোগ করতে হচ্ছে কাস্টমারদের সাথে, আর এখানে যদি উইথ এ ডিস্ট্রিবিউটর মানে বন্টনকারী যদি থাকে তাহলে তোমার 6 বার যোগাযোগ করলেই হচ্ছে। তার মানে উৎপাদনকারীর কাজটাও কত সহজ করে দিচ্ছে এই ডিস্ট্রিবিউটর, সেটা তোমরা এই চিত্রের মাধ্যমেই ক্লিয়ার করছো। তারপর দেখো এখানেও আরো কিছু ইম্পর্টেন্স দেওয়া আছে, যে টাইমলি ডেলিভারি অফ প্রোডাক্টস, সময় মতো সম্ভব হয় পৌঁছানো, মেইনটেইন স্টক অফ প্রোডাক্টস, স্টক করা সম্ভব হচ্ছে এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে। প্রোভাইডস মার্কেট ইনফরমেশন, বাজার তথ্য সরবরাহ করছে। প্রমোশন অফ গুডস, বাজারে পণ্যের প্রসার করছে। প্রোভাইড ফাইন্যান্স, অর্থ সংস্থান। এইগুলো একটু দেখে নিবে ইংরেজিগুলো, তোমরা বাংলাকে বেস ধরে পড়বে কিন্তু ইংরেজিগুলো পাশে দিয়ে দিলে পরীক্ষাতেও বেশি নম্বর পাবে। তারপরের বিষয় দেখো বন্টন প্রণালীর সদস্যরা কিভাবে ভ্যালু যোগ করে। দেখো বন্টন প্রণালীর সদস্যরা আবার কাস্টমারদের সাথে কিভাবে ভ্যালু যোগ করে তার বিষয়টা দেখো। উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে ভ্যালু যোগ করে আর ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, দুই ভাগে ভাগ করা যায়। এবার দেখো উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে কিভাবে ভ্যালু যোগ করে। বাজারে তথ্য সরবরাহ, মানে বাজার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে উৎপাদনকারীর কাছে দেয়, যে এই উৎপাদনকারী যে পণ্যটা উৎপাদন করছে তার বাজারে চাহিদা কেমন, কিংবা কি ধরনের পণ্য উৎপাদন করা যায়, সব উৎপাদনকারীকে সরবরাহ করছে এই বন্টন প্রণালী। তারপর মূলধন সরবরাহ, প্রয়োজনে তোমার মূলধন সরবরাহ করে উৎপাদনকারীকে, অগ্রিম পণ্যের মূল্য অগ্রিম দিয়ে দেয়, তাহলে উৎপাদনকারী তোমার মূলধন পেয়ে যায়। তারপর ঝুঁকি হ্রাস, বিভিন্ন ঝুঁকি থাকে, এই ঝুঁকিগুলো তারা নিজেরা গ্রহণ করে, কিছু পণ্য ক্রয় করার পরে ঝুঁকি চলে যায় তোমার এই মধ্যস্থ কারবারির বা বন্টন প্রণালীর সদস্যদের কাছে, তাহলে উৎপাদনকারীর ঝুঁকিটা কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই। তারপর ভারসাম্য রক্ষা, চাহিদা ও যোগানের মধ্যে যে ভারসাম্য আছে তোমার সেইটা রক্ষা করা সম্ভব হচ্ছে এই যে বন্টন প্রণালীর মাধ্যমে। মূল্য স্থিতিশীল রাখা, তার মানে বন্টন প্রণালী তোমার প্রত্যন্ত অঞ্চলেও পণ্য পৌঁছে দিচ্ছে, এজন্য পণ্যের যে একটা স্থিতিশীল অবস্থা বিরাজমান রাখা সম্ভব হচ্ছে, যে এক জায়গায় পণ্য উৎপাদিত হচ্ছে সেই উদ্বৃত্ত পণ্য আবার অন্য অঞ্চলে বিক্রি করা যাচ্ছে, তার মানে উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে বিক্রির জন্য মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে কার মাধ্যমে? এই যে বন্টন প্রণালীর মাধ্যমে। তারপর দেখো প্রসারে সহায়তা, অনেক সময় উৎপাদনকারীর পক্ষ হয়ে বিভিন্ন প্রসারমূলক কার্যক্রমেও সহায়তা করছে এই বন্টন প্রণালীর সদস্যরা। তারপর দেখো ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে সুবিধা করছে বন্টন প্রণালী। সর্বনিম্ন ব্যয়ে পণ্য সরবরাহ, তার মানে তোমার এই বন্টন প্রণালীর কারণে সর্বনিম্ন ব্যয় মানে খুব অল্প পরিমাণ অর্থ ব্যয় করে পণ্য পেয়ে যাচ্ছে, কারণ উৎপাদনকারীর কাছ থেকে যদি সরাসরি পণ্য ভোক্তাদের কিনতে হতো তাহলে বেশি অর্থ ব্যয় হতো, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু সব জায়গায় নাই, একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিসীমার মধ্যে সীমাবদ্ধ, তাহলে সেখান থেকে যদি কাস্টমারদের পণ্য ক্রয় করতে হতো তাহলে ব্যয়ের পরিমাণ অনেক বেশি হতো, তাহলে এই যে তোমার সর্বনিম্ন ব্যয় কিন্তু পণ্য কাস্টমাররা পেয়ে যাচ্ছে এই বন্টন প্রণালীর সদস্যদের কারণে।
তারপর জীবনযাত্রার মান উন্নত, তার মানে ভালো ভালো পণ্য প্রোডাক্ট ইউজ করার কারণে তাদের জীবনযাত্রার মান স্বাভাবিকভাবেই উন্নত হচ্ছে ভোক্তাদের। তারপর ভোক্তার দ্বার প্রান্তে পণ্য পৌঁছে দেওয়া, তার মানে একদম প্রত্যন্ত অঞ্চলে তোমার হাতের কাছেই দেখবে যে তোমার যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সেগুলো তুমি পেয়ে যাচ্ছ। কিভাবে পাচ্ছে? এই যে বন্টন প্রণালীর সদস্যরা সেই কাজটা করছে। তারপর ভোক্তাদের সেবা প্রদান, তার মানে বিক্রয় পরবর্তীও কিছু সেবা যদি কাস্টমাররা চায় কিংবা প্রতিষ্ঠান দিতে ইচ্ছুক হয় তাহলে সেই সেবাগুলো পেয়ে যাচ্ছে তোমার এই যে বন্টন প্রণালীর মাধ্যমে। আবার কাস্টমাররা তোমার পণ্য সম্পর্কে ভালোভাবে সব ইনফরমেশন জানতে পারছে যে আগামীতে কোন প্রোডাক্টের দাম বেড়ে যাবে কিংবা বাজারে এখন কোনটা বেশি চালু আছে, এই সবগুলো তথ্য বা সেবা পেয়ে থাকে তোমার এই বন্টন প্রণালীর সদস্যদের মাধ্যমে। অর্থ সংস্থান, ভোক্তারা অনেক সময় বাকিতে পণ্য ক্রয় করে, কার কাছ থেকে ক্রয় করে? এই বন্টন প্রণালী। তার মানে ভোক্তাদেরও এক প্রকার তোমার এই অর্থ সংস্থান করছে কারা? এই বন্টন প্রণালীর সদস্যরা। তারপরে দেখো একটা চিত্র আছে, এই যে হাউ চ্যানেল মেম্বার অ্যাড ভ্যালু, কিভাবে অ্যাড ভ্যালু করছে চ্যানেল মেম্বাররা। দেখো এই যে আগেই বলছি যে এই উৎপাদনকারী, এই তিনটা হলো উৎপাদনকারী, এই তিনটা উৎপাদনকারী ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর জন্য 9 বার কমিউনিকেশন করতে হচ্ছে। আর দেখো এখানে যে একজন মাত্র ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হলো, তাহলেই তোমার সংখ্যা কমে 6-এ চলে আসলো। তার মানে এইভাবেই তোমার এই যে চ্যানেল মেম্বাররা অ্যাড ভ্যালু করে, ভ্যালু যোগ করে। তারপর দেখো যে কিভাবে করে, ইন্টারমিডিয়ারিজ ক্রিয়েট গ্রেটার ইফিসিয়েন্সি ইন মেকিং গুডস অ্যাভেলেবল টু দ্য টার্গেট মার্কেট, তার মানে পণ্যের সরবরাহ পর্যাপ্ত করে টার্গেট মার্কেটসে। তারপরে রোল অফ মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ ট্রান্সফর্ম দ্য অ্যাসর্টমেন্টস অফ প্রোডাক্টস মেড বাই প্রোডিউসার ইনটু দ্য অ্যাসর্টমেন্টস ওয়ান্টেড বাই কনজিউমার্স, মানে কনজিউমারের প্রয়োজনের আলোকে পণ্যের শ্রেণীবদ্ধকরণ করে কারা? এই চ্যানেল মেম্বাররা। তারপর ব্রিজ দ্য মেজর টাইম, সেতু বন্ধন করে কিসের সাথে? টাইমের সাথে, প্লেস স্থানের সাথে, পজিশন অ্যান্ড গ্যাপস ড্যাট সেপারেট গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্রম ইউজার্স, তার মানে এইগুলোর সাথে তোমার সেতু বন্ধন করে এই যে চ্যানেল মেম্বাররা। এবার আমরা আসি পরবর্তী বিষয়, বন্টন প্রণালীর কার্যাবলী। কি কি কাজ করে বন্টন প্রণালী দেখি? যে তথ্য সরবরাহ করে, উৎপাদনকারীর কাছে বলো, ভোক্তাদের কাছে বলো, সবার কাছে তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে কে? এই বন্টন প্রণালী। তার মানে বাজারে কোন পণ্য উৎপাদন করলে বেশি চলবে কিংবা কাস্টমাররা কোন পণ্যটা চায়, কোন পণ্যের অভাব বোধ করছে, আবার কাস্টমাররাও কোন পণ্যের বেশি চাহিদা আছে বাজারে, কাস্টমারদেরকেও সেই সব তথ্য সরবরাহ করছে কারা? বন্টন প্রণালী। তারপর দেখো প্রসার, উৎপাদনকারীর পক্ষ হয়ে সবসময় প্রসারমূলক কার্যক্রম বেশিরভাগ সময় সম্পন্ন করে বন্টন প্রণালী। আবার প্রসারের কারণেই তোমার কাস্টমাররা পণ্য সম্পর্কে জানতে পারে, কারণ প্রসার তোমরা জানো যে প্রচার করলেই প্রসারমূলক কাজটা হয়ে যায়, যার মাধ্যমে কাস্টমাররা পণ্য সম্পর্কে জানতে পারছে। তারপর দেখো যোগাযোগ স্থাপন, এই বন্টন প্রণালীর সদস্যরা যেমন উৎপাদনকারীর সাথে যোগাযোগ স্থাপন করে তেমনি তোমার কাস্টমারদের সাথেও যোগাযোগ স্থাপন করে। তারপরে সম্ভাব্য কাস্টমার, ভবিষ্যতে যারা পণ্য ক্রয় করবে, নতুন নতুন কাস্টমারের সাথে সংযোগ স্থাপন করছে, সবই এই বন্টন প্রণালী করছে। তারপর দেখো সামঞ্জস্য বিধান, চাহিদা ও যোগানের মধ্যে যে সামঞ্জস্য বিধান থাকে সেটাও এই কাজ করছে বন্টন প্রণালী। কারণ তোমার যদি বাজারে বেশি চাহিদা থাকে কিন্তু বাজারে যোগান কম, পণ্যের যোগান কম, তাহলে উৎপাদনকারীকে বলবে যে বেশি পরিমাণে এই প্রোডাক্টের চাহিদা আছে, তাহলে উৎপাদনও বাড়াতে। আবার বিপরীতভাবে যে যোগান চাহিদা যদি কম থাকে তাহলে তোমার যোগানও কম দেওয়া সম্ভব হবে। কারা এই ইনফরমেশন গুলো দিবে? এই যে বন্টন প্রণালী। তারপর সমঝোতা, বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা স্বরূপ কাজগুলো করে বন্টন প্রণালী। তারপর দেখো বস্তুগত বন্টন, বস্তুগত বন্টন অর্থ যে গুদামজাতকরণ, পরিবহন, এই কাজগুলোকে বস্তুগত বন্টনের কার্যক্রম হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে এই পরিবহনের কাজ কে করছে? পরিবহনের কাজ, গুদামজাতকরণের কাজ উৎপাদনকারী অনেক সময় পণ্য উৎপাদন করেই বাজারে বিক্রি করে দেয়। পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, মানে এই বন্টন প্রণালীর সদস্যরা পণ্য ক্রয় করে গুদামজাতকরণ করছে, তারপর তোমার পণ্য পরিবহন করে কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে, বস্তুগত সব বন্টনের কাজ করছে এই বন্টন প্রণালী। তারপর অর্থ সংস্থান, কাস্টমারকেও বাকিতে পণ্য ক্রয়ের সুযোগ দিচ্ছে, আবার এদিকে তোমার উৎপাদনকারীকেও প্রয়োজনীয় অর্থ সংস্থান করছে এই বন্টন প্রণালী। তারপর দেখো ঝুঁকি গ্রহণ,
বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, প্রাকৃতিক ঝুঁকি কিছু থাকবে, তারপর তোমার পণ্য পথিমধ্যে পরিবহনের ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকবে, তারপর বাজারে চাহিদা উঠানামা করে সেই ঝুঁকি থাকবে। এই সব ঝুঁকি কিন্তু গ্রহণ করছে বন্টন প্রণালী। তার মানে এই সবগুলো কাজ হলো বন্টন প্রণালীর কার্যাবলী। দেখো ডিস্ট্রিবিউশন চ্যানেল ফাংশনস কি কি কাজ করে দেখো। ইনফরমেশন, তার মানে সব পক্ষকে ইনফরমেশন দিয়ে সহায়তা করে। কমিউনিকেশন, যোগাযোগ রক্ষা করে, সবার সাথে নেগোসিয়েশন, সমঝোতা করে। তারপর অর্ডারিং, অর্ডার গ্রহণ করে। ফাইন্যান্সিং, অর্থ সংস্থান করে। রিস্ক টেকিং, ঝুঁকি গ্রহণ করে। তারপর ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে যে ডিস্ট্রিবিউশনটা করা আর প্রয়োজন সেটা করে। পেমেন্টস, পরিশোধ করে। তারপর ট্রান্সফার, পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছে, স্থানান্তর করছে। এই সবই এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের ফাংশন। তারপর দেখো যে সর্টিং, অ্যালোকেশন, তার মানে পণ্য, ভালো পণ্যগুলো আলাদা বাছাইকরণ করছে, অ্যালোকেশন করছে। তারপর প্রোডাক্ট প্রমোশন করছে। রিস্ক টেকিং, ঝুঁকি গ্রহণ। নেগোসিয়েশন, অ্যাসর্টিং, অ্যাকুমুলেশন, মানে সব একত্রীকরণ করছে। সবই এই যে ফাংশনস অফ মার্কেটিং চ্যানেল। তোমরা ইংরেজিগুলো একটু ভালো করে দেখে নিবে তোমাদের সুবিধার্থেই বারবার দিয়া। তারপর দেখো পরবর্তী বিষয় বাজারজাতকরণে মধ্যস্থ কারবারি ব্যবহারের কারণ। কি প্রয়োজন তোমার বাজারজাতকরণে মধ্যস্থ কারবারি ব্যবহারের? অলরেডি এই ম্যাক্সিমাম পয়েন্টগুলো চলে আসছে, তারপরেও একটু দেখি যে বাজার তথ্য সরবরাহ। বাজারের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য উৎপাদনকারীর কাছে কিংবা ভোক্তার কাছে তথ্য পৌঁছানোর জন্য বাজারজাতকরণের মধ্যস্থ কারবারি অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর নতুন ক্রেতা খুঁজে বের করা। উৎপাদনকারী সরাসরি কিন্তু নতুন কাস্টমারকে খুঁজে বের করতে পারবে না। কারা করছে? মধ্যস্থ কারবারি। আর মানে অবশ্যই তোমার নতুন ক্রেতা খুঁজে বের করার জন্য মধ্যস্থ কারবারি ব্যবহার করতে হবে। ক্রেতাদের ধরে রাখা। উৎপাদনকারীর কাছ থেকে যদি বারবার পণ্য ক্রয় করতে হয় ক্রেতাদের, তাহলে সেটা সময় সাপেক্ষ, শ্রম সাপেক্ষ, অর্থ সাপেক্ষ। তা কিন্তু তোমার প্রত্যন্ত অঞ্চলেও পণ্য পৌঁছে দিয়ে কাস্টমারদের ধরে রাখার কাজটাও করছে মধ্যস্থ কারবারি। তারপর দেখো অর্থ সংস্থান। অলরেডি বলেছি যে এই বন্টন প্রণালীর সদস্যরা অর্থে সংস্থান করছে দুই পক্ষকে, উৎপাদনকারীকে, ভোক্তাকে। ঝুঁকি হ্রাস, বিভিন্ন প্রকার ঝুঁকি গ্রহণ করে সবাই ঝুঁকিকে হ্রাস করে দিচ্ছে। উৎপাদন ব্যয় হ্রাস, উৎপাদন ব্যয়কে তোমার অল্প পরিমাণে নিয়ে এসে কাস্টমারদের কাছে সুলভ মূল্যে পণ্যটা বিক্রি করছে মধ্যস্থ কারবারি। তারপর দেখো প্রসারে সহায়তা। উৎপাদনকারীর পক্ষ হয়ে বিভিন্ন প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করছে মধ্যস্থ কারবারি। তারপর ভোক্তাদের দ্বার প্রান্তে পণ্য পৌঁছে দেয়া, একদম হাতের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে কারা? মধ্যস্থ কারবারি। উৎপাদনকারী কিন্তু সরাসরি তোমার পণ্য ভোক্তাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারতো না, তাহলে এই কাজটা সম্পন্ন করছে কে? মধ্যস্থ কারবারি। আর মধ্যস্থ কারবারি ব্যবহার না করলে তোমার ভোক্তারা কখনোই দ্বার প্রান্তে পণ্য পেত না। তারপর দেখো সেবা প্রদান। বিভিন্ন বিক্রয়ের পরেও বিভিন্ন সেবা প্রদান করছে। ওয়ারেন্টি, গ্যারান্টি, পণ্য মেরামত সুবিধা, সার্ভিসিং সুবিধা, এই কাজগুলো সম্পন্ন করছে এই যে মধ্যস্থ কারবারিরা। পণ্য ক্রয় করে তারা ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে, ভোক্তাদের সাথে তারা ডিল করছে। তারপর দেখো জীবনযাত্রার মান উন্নয়ন। স্বাভাবিকভাবেই তোমার কাস্টমাররা খুব হাতের কাছে পণ্য পাচ্ছে, সহজে পণ্য ব্যবহার করতে পারছে, তাহলে জীবনযাত্রারও মান উন্নয়ন হচ্ছে ভোক্তাদের। এবং যারা জড়িত, বিভিন্ন পক্ষ জড়িত আছে, এই যে মধ্যস্থ কারবারি হিসেবে যত মানুষের কর্মসংস্থান হচ্ছে, তাহলে তাদেরও জীবনযাত্রার মান স্বাভাবিকভাবেই উন্নয়ন ঘটছে। তার মানে এই সবগুলো কারণেই তুমি দেখো যে বাজারজাতকরণে মধ্যস্থ কারবারি ব্যবহারের কোনো বিকল্প নাই। দেখো সো হোয়াই ইউজ ইন্টারমিডিয়ারিজ, কেন ব্যবহার করব আমরা? এই যে জিওগ্রাফি, তুমি ভৌগোলিকভাবে একটা অঞ্চলে যে পণ্যটা উৎপাদিত হয় সেটা তোমার কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য, বিস্তৃত করার জন্য, এই যে স্প্রেড ওয়াইডলি, বিস্তৃতভাবে পৌঁছানোর জন্য কাকে প্রয়োজন? এই যে ইন্টারমিডিয়ারিজ। তারপর দেখো বেটার ইউজ অফ রিসোর্স, তার মানে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হচ্ছে এলসওয়্যার, মানে সর্বত্র ব্যবহার করা সম্ভব হচ্ছে এই যে তোমার এই ইন্টারমিডিয়ারিজ এর কারণে। প্রতিষ্ঠান বেশি পরিমাণে তার ক্যাপাসিটির 100% ক্যাপাসিটির পণ্য উৎপাদন করেও বাজারজাতকরণ করতে পারছে এই যে ইন্টারমিডিয়ারিজ এর কারণে। এই বিষয়গুলো একটু ভালো করে দেখবে। তারপর দেখো নেচার অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল, হোয়াই ইউজ মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, কেন ব্যবহার করবে মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ? এই যে গ্রেটার ইফিসিয়েন্সিস, ব্যাপক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য। তারপর দেখো এই যে ম্যাচ সাপ্লাই উইথ ডিমান্ড,
যোগানের সাথে চাহিদার সমন্বয় কিংবা চাহিদার সাথে যোগানের সমন্বয়ের জন্য বিষয়গুলো একটু দেখবে, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তার পরবর্তী বিষয়ে আমরা আসি যে প্রণালীর নকশা প্রণয়ন সিদ্ধান্ত। এই যে বন্টন প্রণালী কিভাবে তার নকশা প্রণয়ন করবে আর সিদ্ধান্ত গ্রহণ করবে। দেখো বন্টন প্রণালীর নকশা প্রণয়ন সিদ্ধান্তকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে। ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ, প্রণালীর উদ্দেশ্য ও সীমাবদ্ধতা, প্রধান বিকল্প প্রণালী সমূহ চিহ্নিতকরণ, প্রধান বিকল্প প্রণালী সমূহ মূল্যায়ন করবে, তারপর আন্তর্জাতিক বন্টন প্রণালীর নকশা প্রণয়ন করবে। দেখো ভোক্তাদের প্রয়োজন কিভাবে বিশ্লেষণ করবে, যে ভোক্তারা পণ্যের কত পরিমাণে ক্রয় করছে, ক্রয়ের পরিমাণ। যদি তোমার ক্রয়ের পরিমাণ ভোক্তারা অল্প পরিমাণে ক্রয় করে তাহলে তার কাছে বেশি বারবার বন্টন প্রণালীর কাজ থাকে, আর যদি তোমার বেশি পরিমাণে একবারে ক্রয় করে বন্টন প্রণালীর কাজটা একটু কমবে। তার মানে এই ক্রয়ের পরিমাণের উপর নির্ভর করবে কি প্রণালীর নকশা প্রণয়ন সিদ্ধান্ত। তারপর অপেক্ষার সময়, ভোক্তারা জানো যে অপেক্ষা করতে চায় না কাস্টমাররা, তাহলে তোমাকে খুব সহজে পণ্যটা পৌঁছাতে হবে কাস্টমারের কাছে, কিংবা স্বল্প সময়ে যেন দীর্ঘক্ষণ তাদের দাঁড়িয়ে থাকতে না হয়। এই অপেক্ষার সময় যে এই ভোক্তাদের জন্য কি করতে হবে, এই যে প্রণালীর নকশা প্রণয়নের সময় তোমাকে বিবেচনা করতে হবে। তারপর স্থানগত সুবিধা, কাস্টমাররা কোন স্থান থেকে, কোন সুবিধাজনক স্থান থেকে পণ্য পেতে চাচ্ছে সেটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে এই নকশা প্রণয়নের সময়। তারপর পণ্য বৈচিত্র্য, কাস্টমাররা রেগুলার বৈচিত্র্যময় পণ্য চাচ্ছে, যে আরো বেশি উন্নত পণ্য চাই, তাহলে এই কাজটা তোমার এই যে নকশা প্রণয়নের সময় ভোক্তাদের এই প্রয়োজনগুলো বিশ্লেষণ করতে হবে, সেবা সমর্থন করতে হবে। তার মানে এই ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করে তারপর তোমাকে প্রণালীর উদ্দেশ্য ও সীমাবদ্ধতা নির্ধারণ করতে হবে। দেখো কি কি আছে প্রণালীর উদ্দেশ্য ও সীমাবদ্ধতা নির্ধারণ। পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের বৈশিষ্ট্য, কোম্পানির বৈশিষ্ট্য, মধ্যস্থ ব্যবসায়ের বৈশিষ্ট্য, পরিবেশগত উপাদান। এটা পরবর্তী স্লাইডে একটু যাই। দেখো প্রণালীর উদ্দেশ্য ও সীমাবদ্ধতা নির্ধারণের মধ্যে আছে পণ্যের বৈশিষ্ট্য, কোম্পানির বৈশিষ্ট্য, মধ্যস্থ ব্যবসায়ীর বৈশিষ্ট্য, পরিবেশগত কিছু উপাদান। দেখো পণ্যের বৈশিষ্ট্যের মধ্যে আছে বস্তুগত প্রকৃতি, পণ্য যদি পচনশীল হয় তাহলে একরকম নকশা হবে, আর যদি তোমার দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, গুদামজাতকরণ করা যায়, তাহলে পণ্য এই সিদ্ধান্ত আলাদা হবে। তারপর প্রযুক্তিগত প্রকৃতি, প্রযুক্তিগতভাবে যদি তোমার পণ্যটা জটিল হয় তাহলে একটু বন্টন প্রণালী সম্প্রসারণ করতে হবে, আর যদি ব্যবহার কিংবা প্রকৃতি পণ্যের সহজ হয় তাহলে কম প্রণালীর মাধ্যমেও তুমি পণ্য বন্টন করতে পারবে। তারপর পণ্য সারির দৈর্ঘ্য, তোমার পণ্য সারিটা কত দৈর্ঘ্য দীর্ঘ সেটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। বাজারে অবস্থান অ্যানালাইসিস করতে হবে। তারপর কোম্পানির বৈশিষ্ট্য, দেখো কোম্পানির আর্থিক অবস্থা অ্যানালাইসিস করতে হবে, যে কোম্পানির আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে বেশি কার্যকর বন্টন প্রণালীর সিদ্ধান্ত নিতে পারবে, আর যদি আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে তোমার অল্প পরিসরে ওই প্রণালীর মাধ্যমেই বাজারে পণ্য বন্টন করতে হবে। তারপর বাজার নিয়ন্ত্রণের ইচ্ছা, কাস্টমারদেরকে নিয়ন্ত্রণের ইচ্ছা যদি কোম্পানির থাকে তাহলে অল্প পরিমাণে তোমার প্রণালী সদস্য নির্বাচন করতে হবে, আর যদি ইচ্ছা থাকে যে না কাস্টমারদের নিয়ন্ত্রণ করুক প্রণালী, তাহলে বেশি পরিমাণে বন্টন প্রণালী সদস্য নির্বাচন করা সম্ভব। কোম্পানির সুনাম, যে প্রতিষ্ঠানের সুনাম আছে সেই প্রতিষ্ঠান সহজেই বন্টন প্রণালীর সদস্যদের নিযুক্ত করতে পারে, আর সুনাম না থাকলে কম বন্টন প্রণালীর সদস্যরা আসে কোম্পানির কাছে। তারপর দেখো বাজারজাতকরণ কৌশল, তারপর দেখো মধ্যস্থ কারবারির বা মধ্যস্থ ব্যবসায়ের বৈশিষ্ট্য। কি কি থাকবে মধ্যস্থ ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে? আর্থিক সামর্থ্য, তাদের আর্থিক সামর্থ্য থাকতে হবে, পণ্য একবার ক্রয় করবে উৎপাদনকারীর কাছ থেকে, তারপরে আবার কাস্টমারদের কাছে অনেক সময় বাকিতেও পণ্য বিক্রয় করা লাগতে পারে, তাহলে অবশ্যই তাদের আর্থিক সামর্থ্য থাকতে হবে। প্রসার কার্য সম্পাদনের সামর্থ্য, তোমরা জানো যে প্রসার কার্য সম্পাদনের জন্য ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন, তাহলে এই কাজটা সম্পন্ন করার জন্য তাদের সামর্থ্য থাকতে হবে। তারপর বিক্রয়োত্ত সেবা দানের ক্ষমতা, তারপর বিক্রয় পরবর্তীও কিছু সেবা প্রদান করতে হবে। ধরো তুমি একটা ফ্রিজ ক্রয় করলে 10 বছরের জন্য, কিন্তু তোমার 5 বছরের মাথায় নষ্ট হয়ে গেল, তাহলে যে তোমার 10 বছরের ওয়ারেন্টি দেওয়া ছিল পণ্যটাই, তাহলে তোমাকে এখন সেই কাজটা, তুমি পণ্য নিয়ে যাবে মধ্যস্থ কারবারি যার কাছ থেকে ক্রয় করছিলে, তাহলে তাকে কিন্তু এই বিক্রয়োত্ত সেবা প্রদানের ক্ষমতা থাকতে হবে। তুমি যখন 5 বছর পরে নিয়ে গেলে তোমাকে সেই সেবাটা দানের ক্ষমতা থাকতে হবে এই মধ্যস্থ কারবারি এর বা মধ্যস্থ ব্যবসায়ীর। তারপর দেখো পরিবেশগত উপাদান, অর্থনৈতিক উপাদান, একটা দেশের অর্থনৈতিক উপাদান যদি সবল থাকে তাহলে তোমার সহজে বন্টন প্রণালী সদস্যদের বেশি বন্টন প্রণালী সদস্য নির্বাচিত করতে পারবে। তারপর আইনগত বিভিন্ন বাধা থাকে, সরকারি বিধি নিষেধ, আইন কানুন থাকে। তারপরেরটা আমরা দেখি,
এবার দেখো নাম্বার 3, প্রধান বিকল্প প্রণালীসমূহ চিহ্নিতকরণ। কি কি আছে দেখো, মধ্যস্থ কারবারিদের ধরন, বাজারজাতকরণ মধ্যস্থ কারবারির সংখ্যা আর প্রণালীর সদস্যদের দায়িত্ব। এটাও পরবর্তী স্লাইডে একটু দেখি। প্রধান বিকল্প প্রণালীসমূহ চিহ্নিতকরণ। মধ্যস্থ কারবারিদের ধরনের মধ্যে কি আছে দেখো, কোম্পানির বিক্রয় শক্তি, বিক্রয় শক্তির উপর নির্ভর করবে এই প্রণালীর চিহ্নিতকরণ। তারপর উৎপাদকের সংস্থা, তারপর শিল্প পরিবেশক। তারপর দেখো বাজারজাতকরণ মধ্যস্থ কারবারির সংখ্যা, কিভাবে মধ্যস্থ কারবারির সংখ্যা নির্ধারণ করবে। যদি ব্যাপক বন্টন করতে হয় তাহলে বেশি মধ্যস্থ কারবারি প্রয়োজন, সীমিত হলে আর একটু কম দরকার। আর নির্বাচিত বন্টন মানে অল্প কিছু সংখ্যক ব্যবসায় প্রতিষ্ঠানে বন্টন প্রণালী ব্যবহার করতে চায় নির্বাচিত কিছু জায়গায়, তাহলে তোমাকে আরো কম বন্টন প্রণালী নির্বাচন করা বা চিহ্নিত করলেও হবে। এবার প্রণালীর সদস্যদের দায়িত্ব দেখো, প্রণালীর সদস্যদের কি কি থাকে দায়িত্ব, মূল্যনীতি, লেনদেনের শর্তাবলী, মধ্যস্থ কারবারিদের কাজের এলাকা নির্ধারণ। তার মানে মধ্যস্থ কারবারিরা কোন এলাকায় কোন ভৌগোলিক পরিসরে কাজ করবে। একজন মধ্যস্থ কারবারি সব সারা বিশ্ব জুড়ে কাজ করতে পারে না, তাহলে কোন ভৌগোলিক এলাকায় কাজ করবে সেই এলাকা নির্ধারণ করতে হবে। পারস্পরিক সেবা ও দায়িত্ব, কাস্টমারদের সাথে পারস্পরিক সেবা ও দায়িত্বের কাজটা করতে হবে। তার মানে এই সবগুলো বিষয় প্রধান বিকল্প প্রণালীসমূহ চিহ্নিতকরণের বিষয়। তারপরে দেখো আছে আন্তর্জাতিক বন্টন প্রণালীর নকশা প্রণয়ন। তার মানে কিছু কিছু প্রোডাক্ট আছে, নাম্বার 4, প্রধান বিকল্প প্রণালীসমূহ মূল্যায়ন। প্রধান বিকল্পসমূহ হয় যে আগে প্রণালী চিহ্নিতকরণ করা হলো, এবার মূল্যায়ন করলে অর্থনৈতিক মানদণ্ড, অর্থনৈতিক মানদণ্ডের ভিত্তিতে তুমি এই যে প্রধান বিকল্পসমূহ মূল্যায়ন করলে। তারপর নিয়ন্ত্রণ মানদণ্ড, তোমার কোম্পানির নিয়ন্ত্রণ ব্যবস্থা কি রকম তার উপরে। তারপর খাপ খাওয়ানো মানদণ্ড। তারপরে দেখো নাম্বার 5, আন্তর্জাতিক বন্টন প্রণালীর নকশা প্রণয়ন। কিছু কিছু প্রোডাক্ট আছে যে তুমি আন্তর্জাতিকভাবে বাজারে এই যে সরবরাহ করতে চাও, তাহলে তার আন্তর্জাতিক বন্টন প্রণালীর নকশা প্রণয়ন করতে হবে। তার মানে এই যে নকশা প্রণয়নের ক্ষেত্রে তোমাকে এই 5টি বিষয় নিয়ে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। চ্যানেল ডিজাইন ডিসিশনস কি কি দেখো, অ্যানালাইজিং কাস্টমার সার্ভিস নিড, কাস্টমারের কি প্রয়োজন বা কি অভাব প্রয়োজন তার আগে অ্যানালাইসিস করতে হবে। সেটিং চ্যানেল অবজেক্টিভস অ্যান্ড কনস্ট্রেন্টস, তার মানে চ্যানেল অবজেক্টিভ উদ্দেশ্য নির্ধারণ করতে হবে আর সীমাবদ্ধতাগুলো নির্ধারণ করতে হবে। তারপর দেখো আইডেন্টিফাইং মেজর অল্টারনেটিভস, মানে প্রধান অল্টারনেটিভস বিকল্প সমূহ আইডেন্টিফাই করতে হবে। তার মধ্যে তোমার টাইপস অফ ইন্টারমিডিয়ারিজ, তারপর নাম্বার অফ ইন্টারমিডিয়ারিজ, রেসপন্সিবিলিটিস অফ ইন্টারমিডিয়ারিজ, ইভ্যালুয়েটিং দ্য মেজর অল্টারনেটিভস, তার মানে এই মেজর প্রধান যে অল্টারনেটিভ বিকল্পগুলো আছে তাকে মূল্যায়ন করতে হবে। তারপরে যে ডিজাইনিং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিজাইন করতে হবে আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চ্যানেলের। তারপর দেখো হোয়েন টু মেক এ চ্যানেল ডিস্ট্রিবিউশন বা চ্যানেল ডিজাইন ডিসিশন, ইংরেজিগুলো একটু দেখবে। তারপরে দেখো পরবর্তী বিষয় যে বন্টন প্রণালী নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ, কি কি বিষয় বিবেচনা করতে হয় বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে। দেখো বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে এই 6টি বিষয় মেনলি বিবেচনা করতে হবে। বাজার বিবেচনা, পণ্য বিবেচনা, কোম্পানি বিবেচনা, মধ্যস্থ কারবারি বিবেচনা, সরকারি বিধিবিধান আর মুনাফা সংক্রান্ত বিবেচনা। দেখো ক্রেতা, বাজারের মধ্যে আছে ক্রেতার সংখ্যা, ক্রেতার অবস্থান। তার মানে তুমি বন্টন প্রণালী নির্বাচন করবে, বাজারে ওই প্রোডাক্টের কত ক্রেতা আছে, ক্রেতার সংখ্যার উপরে ভিত্তি করে তুমি এই যে বন্টন প্রণালী নির্বাচন করবে। তার মানে নির্বাচনের আগেই তোমাকে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে যে ক্রেতার সংখ্যা কত, ক্রেতার অবস্থান, তুমি কোন এলাকার ক্রেতাদের জন্য এই প্রোডাক্টটা উৎপাদন করলে, তারপর তারা একই সাথে কত পরিমাণ পণ্যের অর্ডার দেয়। যদি তোমার একবারে কাস্টমাররা বেশি পণ্যের অর্ডার দেয় তাহলে তোমাকে কম বন্টন প্রণালী নির্বাচন করলেও হবে। তারপর ক্রেতার ক্রয় অভ্যাস। তারপরে দেখো পণ্য বিবেচনা, পণ্য কি কি একক প্রতি মূল্য বিবেচনা করতে হবে, আকার ও ওজন। তারপর পচনশীলতা, তার মানে পচনশীল পণ্যের তোমরা জানো যে বন্টন প্রণালীর মাধ্যমে দ্রুত পণ্য কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, আর যেগুলো একটু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় অপচনশীল পণ্য সেগুলো তোমার দীর্ঘদিন গুদামজাতকরণ করে কিংবা একটু দূরে পরিবহনের মাধ্যমেও তুমি কাস্টমারের কাছে পণ্য পৌঁছাতে পারবে। তারপর দেখো কারিগরি প্রকৃতি, এই যে এগুলো পণ্য বিবেচনা।
এগুলো তোমাকে কেন করতে হবে? বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে। তারপর দেখো কোম্পানি বিবেচনা। কোম্পানির বিবেচনার ক্ষেত্রে কি কি? কোম্পানির আর্থিক অবস্থা কেমন, কোম্পানির সুনাম কেমন, নিয়ন্ত্রণের ইচ্ছা আছে কিনা কাস্টমারদের। তারপর দেখো ব্যবস্থাপনার যোগ্যতা কেমন। ব্যবস্থাপনার যোগ্যতা ভালো থাকলে, বেশি থাকলে তোমার অনেক সময়ই কম বন্টন প্রণালীর মাধ্যমেও কাস্টমারের কাছে পণ্য পৌঁছানো সম্ভব। আর যদি ব্যবস্থাপক বেশি দক্ষ না হয়, অভিজ্ঞ না হয়, তাহলে তোমার বেশি বন্টন প্রণালী ব্যবহার করেও কিন্তু কাস্টমারের কাছে যথাসময়ে পণ্য পৌঁছানো যায় না। তারপর দেখো মধ্যস্থ কারবারি বিবেচনা, সেবা প্রদান, সহজলভ্যতা, সুনাম ও আর্থিক সঙ্গতি। তারপর দেখো সরকারি কিছু বিধিবিধান আছে আর মুনাফা সংক্রান্ত বিবেচনা আছে। মুনাফা, তো তুমি এই সব কাজগুলোই কেন করছো? মুনাফাকে বাদ দিয়ে তো আর তুমি কোনো কোম্পানির কথা কিংবা কোনো প্রতিষ্ঠানের কথা চিন্তা করতে পারবে না। তার মানে এই কাজগুলো তোমাকে মুনাফা সংক্রান্ত বিবেচনাটা মাথায় রেখেই করতে হবে, যে তুমি কাস্টমারের কাছে যে এই পণ্য পৌঁছাচ্ছ তার তোমার বিক্রয় মূল্য থেকে পণ্যের ক্রয় মূল্য বেশি হয়ে গেলে তাহলে তো তোমার প্রতিষ্ঠানের লোকসান হবে, তুমি বাজারে টিকে থাকতে পারবে না, কন্টিনিউ করতে পারবে না ব্যবসায়। তাহলে তোমার মুনাফার ব্যাপারটাও বিবেচনা করতে হবে এই যে বন্টন প্রণালী নির্বাচনের সময়। দেখো কেন বন্টন প্রণালী বিবেচনা করতে হবে? ফ্যাক্টরস এফেক্টিং দ্য চয়েস ডিস্ট্রিবিউশন চ্যানেল, এই যে প্রোডাক্ট কনসিডারেশনে, মার্কেট কনসিডারেশনে, কোম্পানি কনসিডারেশনে, মিডলম্যান কনসিডারেশনে। তারপরে দেখো এই যে ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য চয়েস অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল, কেন কি 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 কারণে করতে হবে? দেখো the factors relating to product characteristic, companies characteristic, market or consumer characteristics, তারপর মিডলম্যান কনসিডারেশন, মধ্যস্থ কারবারি বিবেচনা, তারপর পরিবেশগত বিবেচনা। তোমরা একটু দেখে নিবে ইংরেজিগুলো, সময় স্বল্পতার কারণে আসলে সবগুলো বিষয়ে টাচ করা কষ্টকর। তারপর দেখো খুচরা ব্যবসায়ের কার্যাবলী। খুচরা ব্যবসার কার্যাবলী দেখো 3 ভাগে ভাগ করা যায়: নিজের জন্য সম্পাদিত কাজ, ক্রেতাদের জন্য সম্পাদিত কাজ, আর উৎপাদক বা পাইকারের জন্য সম্পাদিত কাজ। খুচরা ব্যবসায়ী কারা? তোমরা জানো যে পণ্য উৎপাদনকারী ভোক্তাদের কাছে পৌঁছানোর কাজটা কে করে? ধরো তারা পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করতে পারে, উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করতে পারে, করে যারা কাস্টমারের কাছে সরাসরি পণ্য পৌঁছায় দেয় তাদেরকে বলা হয় খুচরা ব্যবসায়ী। তার মানে তোমার উৎপাদনকারী সরাসরি কাস্টমারের সাথে ডিল করছে না, পাইকাররাও সরাসরি কাস্টমারের সাথে ডিল করে না, ডিল করে খুচরা ব্যবসায়ীরা। তারা খুচরা ব্যবসায়ীর সাথে এই যে সংযোগ সেতু স্থাপন করে পাইকারি ব্যবসায়ী কিংবা তোমার এই যে উৎপাদনকারী। দেখো নিজের জন্য কি কি কাজ করে: পণ্য ক্রয় করে, তারপর পণ্য বিক্রয় করে, পণ্য বিক্রয় করে যে উৎপাদিত পণ্য কিংবা ক্রয়কৃত পণ্য বিক্রয় করে মুনাফার আশায়, তারপর পণ্যের মূল্য নির্ধারণ করে। তার মানে তোমার পাইকারি ব্যবসায়ী থেকে, ব্যবসায়ীর কাছ থেকে যে মূল্যে পণ্য ক্রয় করলো খুচরা ব্যবসায়ী, তার সাথে তার প্রফিট যোগ করে পণ্যের আবার নতুন করে মূল্য নির্ধারণ করে তারপরে বিক্রি করে। ধরো একটা প্রোডাক্টের পাইকারি মূল্য আছে 10 টাকা, কিন্তু খুচরা মূল্য আছে 11 টাকা। এই যে 1 টাকা মূল্য নির্ধারণ করলো কে বেশি, কিংবা 11 টাকা মূল্য নির্ধারণটা করলো এই যে খুচরা ব্যবসায়ী। তারপর কিছু ঝুঁকি গ্রহণ করে, যে যে পণ্যগুলো ক্রয় করলো সবগুলো পণ্য বিক্রি নাও হতে পারে, এই ঝুঁকিগুলো গ্রহণ করলো এই যে খুচরা ব্যবসায়ী। তারপর হিসাব রক্ষণ, নিজের প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের কাজ করে খুচরা ব্যবসায়ী। তারপর বিজ্ঞাপন দেয়, অনেক সময় কাস্টমারদের জন্য এই বিজ্ঞাপন দেয় খুচরা ব্যবসায়ী। তারপর প্রশিক্ষণ গ্রহণ, অনেক সময় খুচরা ব্যবসায়ীও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে পণ্য সম্পর্কে। তারপর দেখো ক্রেতাদের জন্য কি কি কাজ করে: নিয়মিত পণ্য সরবরাহ করে। উৎপাদনকারী কিন্তু কাস্টমারের কাছে পণ্য পৌঁছায় না, নিয়মিত পণ্য কারা পৌঁছায়? এই যে খুচরা ব্যবসায়ী। তারপর দেখো পরামর্শ দান, বিভিন্ন প্রকার পরামর্শ দেয় যে এই পণ্যটা এখন ভালো, কিংবা এই পণ্যের কোয়ালিটি এই পণ্যের বৈশিষ্ট্য এই কাস্টমারদের এই পরামর্শ দান করে খুচরা ব্যবসায়ী। তারপর বাজার তথ্য সরবরাহ করে, তারপর বিক্রেতা সেবা প্রদান করে, বাকিতে পণ্য ক্রয়ের সুযোগ দান করে, উন্নত মানের পণ্য সরবরাহ করে, পণ্য প্রদর্শন, এই যে তোমার বিভিন্ন প্রকার পণ্য সাজিয়ে রাখে কাস্টমারদের সুবিধার্থে। তারপর পণ্য ফেরত গ্রহণ, যদি কোনো ত্রুটিপূর্ণ পণ্য হয় তাহলে ফেরত গ্রহণ করে। তারপর গুদামজাতকরণ, আরো আনুষঙ্গিক বিভিন্ন কাজ করে থাকে ক্রেতাদের জন্য খুচরা ব্যবসায়ী। তারপরে দেখো উৎপাদক বা পাইকারীদের জন্য কি কি কাজ সম্পন্ন করে: পণ্য বিক্রয় করে, তার মানে উৎপাদক
পাইকারদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারে বা পাইকারদের কাছ থেকে ক্রয় করে, খুচরা ব্যবসায়ী ক্রয় করে কি করে পণ্য বিক্রয় করে। তাহলে উৎপাদনকারীকে কিংবা পাইকারকে ওই কাজটা করতে হচ্ছে না। তারপর পণ্য সংরক্ষণ, অনেক সময়ই তোমার পাইকার বা উৎপাদকদের কাছ থেকে পণ্য ক্রয় করে পরবর্তীতে বিক্রির জন্য খুচরা ব্যবসায়ীরা পণ্য সংরক্ষণ করে। তারপর অর্থ সংস্থান করে পাইকারদের কিংবা উৎপাদকদের কিংবা কাস্টমারদের। তারপর দেখো ঝুঁকি গ্রহণ করে, বাজার তথ্য সরবরাহ করে, যে বাজারে কোন ধরনের পণ্য প্রয়োজন এটা কিন্তু জানে তোমার খুচরা ব্যবসায়ীরাই, সেই তথ্য সরবরাহ করে উৎপাদক বা পাইকারের কাছে। তারপর বাজার সম্প্রসারণ করে, পণ্য পরিবহন, এই সবগুলো কাজ করে উৎপাদক বা পাইকারদের জন্য। তার মানে এই কাজগুলো সবই খুচরা ব্যবসায়ের কার্যাবলী বা এই কাজগুলো করার জন্য খুচরা ব্যবসায় গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে কি কি করছে, এই যে সর্টিং বাছাইকরণ কাজ করছে, ব্রেকিং বাল্ক মানে তোমার বৃহৎ কিছুকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র করছে, কাস্টমারের কাছে ক্ষুদ্রভাবে পৌঁছে দিচ্ছে ক্ষুদ্র লটে। তারপর হোল্ডিং স্টক করছে, গুদামজাতকরণ করছে, কমিউনিকেশন যোগাযোগ করছে সবার সাথে। তারপর দেখো এই যে কাস্টমারদের কি কি সার্ভিস দিছে, এইগুলো একটু ভালো করে দেখে নিবে তোমরা। তারপর দেখো খুচরা ব্যবসার প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। দেখো সেবাদানের ভিত্তিতে, তারপর পণ্য সারি ভিত্তিক, আপেক্ষিক মূল্য ভিত্তিক, সংগঠন ভিত্তিক, ব্যবসায় একত্রীকরণের ভিত্তিতে, আর দোকানবিহীন খুচরা ব্যবসায়। এবার দেখো এই যে সেবা প্রদানের ভিত্তিতে কি, স্বসেবা খুচরা ব্যবসায়, যে এমন কিছু খুচরা ব্যবসায়ী আছে যে যারা তোমার কাস্টমাররা সরাসরি এসে তোমার নিজেরাই সেবা গ্রহণ করছে। তার মানে তাদেরকে পণ্য সাজানো আছে, তারা নিজেরা নিয়ে সে পণ্যটা ভোগ করছে কিংবা বাসায় নিয়ে যাচ্ছে। তার মানে নিজেরা কাস্টমাররা নিজেরা নিজেদের সেবা গ্রহণ করছে এই খুচরা ব্যবসায়ের মাধ্যমে। তারপর দেখো সীমিত সেবা খুচরা ব্যবসায়, এই ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীরা সীমিত পরিমাণে কিছু সুবিধা মানে সেবা দিয়ে থাকে, আর বাকি সব কাজ করে কারা, তোমার কাস্টমাররা, পূর্ণ সেবা দানকারী। পূর্ণ সেবা কাস্টমাররা যখন পণ্য ক্রয় করতে আসে পূর্ণ সেবা দেয়। এগুলো হলো সেবা প্রদানের ভিত্তিতে পরিমাণ ভিত্তিক পার্থক্য। তারপর দেখো পণ্য সারি ভিত্তিক পার্থক্য, বিশিষ্ট পণ্যের দোকান। তোমরা জানো যে বিভিন্ন জুয়েলার্সির দোকান, তারপর ইলেকট্রনিক্স এর দোকান, এগুলো হলো বিশিষ্ট পণ্যের দোকান, পণ্যের সারির ভিত্তিতে শ্রেণী বিভাগ। তারপর দেখো বিভাগীয় বিপণী, বিভিন্ন বিপণী থাকে। তারপর দেখো সুপার মার্কেট, তোমরা জানো যে ঢাকা শহরে মিনা বাজার, তারপরে এগোরা, স্বপ্ন, এগুলোই এই যে সুপার মার্কেটের উদাহরণ। কনভিনিয়েন্স সুবিধা স্টোর্স, তার মানে এটা আবাসিক এলাকার খুব কাছাকাছি যে পণ্য বিক্রয় করে। তারপর দেখো সুপার স্টোর্স, এই যে সুপার মার্কেট থেকে আরো বড় সুপার স্টোর গুলো, খাদ্য সামগ্রীর পাশাপাশি অন্য ব্যবহার সামগ্রীও এরা বিক্রয় করে। তারপর প্রণালী ধ্বংসকারী। তারপর দেখো আপেক্ষিক মূল্য ভিত্তিক কি কি আছে, ডিসকাউন্ট স্টোরেজ, তো তোমরা জানো যে বাটা ডিসকাউন্ট স্টোরেজ আছে। তারপরে অ্যাপেক্স ডিসকাউন্ট স্টোরেজ, মানে কিছু ডিসকাউন্ট দিয়ে পণ্য বিক্রি করছে। তারপর মূল্য হ্রাস খুচরা ব্যবসায়, মূল্য হ্রাস করে অনেক সময় উৎপাদনকারীর কাছ থেকে কম মূল্যে ক্রয় করে এনে কাস্টমারদের কাছে কম মূল্যে বিক্রি করছে। তারপর দেখো সংগঠন ভিত্তিক, চেইন স্টোর্স। তারপর ফ্র্যাঞ্চাইজ সংগঠন, এটা বিভিন্ন শর্তের ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে তোমার পণ্যের মালিকানার অধিকার পায়। যেমন তোমার এই যে তেল পাম্প, তারপরে ধরো ওয়ালটন ইলেকট্রনিক্স বাইরের দেশ থেকে পণ্য ক্রয় করে এনে নিজেদের মালিকানায় তোমার এই যে পণ্য বিক্রি করছে বিভিন্ন শর্ত কিংবা চুক্তির মাধ্যমে। তারপর দেখো বহু শাখা বিপণী। তারপর স্বেচ্ছামূলক চেইন খুচরা ব্যবসায়ীদের সমবায় আছে, যারা একত্রে পণ্য ক্রয় করে তোমার তারপরে বিভিন্ন খুচরা ব্যবসায়ের মাধ্যমে পণ্য বিক্রি করছে। তারপর দেখো এই যে ব্যবসায়ী একত্রীকরণ, এই যে খুচরা ব্যবসায়ীরা সবাই মিলে একত্রীকরণের মাধ্যমেও জোটবদ্ধ হয়ে অনেক সময় পণ্য ক্রয় করে, তারপরে পণ্য বিভিন্ন ভাগে বিভক্ত করে তারা বিক্রয় করে। এবার দেখো দোকানবিহীন খুচরা ব্যবসায়, মানে এদের সরাসরি কোনো দোকান থাকে না, কিভাবে বিক্রয় করে, প্রত্যক্ষ বিক্রয়। জানো তোমরা যে শাকসবজি এগুলো অনেক সময় কাস্টমারের সরাসরি হাতে এসে পৌঁছে দিচ্ছে, যে তাদের কোনো দোকান থাকে না, সরাসরি বিক্রয় করছে। টেলিমার্কেটিং, টেলিফোনে কমিউনিকেশন করে যোগাযোগ করে পণ্য বিক্রি করছে। তারপর ক্যাটালগ মার্কেটিং, তোমরা জানো যে জুয়েলারি, তারপরে ফার্নিচারের ক্যাটালগ মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তারা ক্যাটালগ দেখিয়ে টেলিফোনে যোগাযোগ করে কিংবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এই ক্যাটালগ মার্কেটিং করে থাকে। যে ক্লাসিফিকেশন দেয়া আছে একটু দেখে নিবে। দেখো ক্লাসিফিকেশন গুলো, amount of services, দেখো সেলফ হেল্প সার্ভিস, লিমিটেড সার্ভিস এন্ড ফুল সার্ভিস রিটেইলার, প্রোডাক্ট লাইনের ভিত্তিতে, রিলেটিভ প্রাইসের ভিত্তিতে,
তারপর দেখো রিটেল অর্গানাইজেশনস, এগুলো একটু ভালোভাবে দেখে নিবে। তারপর দেখো পাইকারি ব্যবসার কি কার্যাবলী আছে। পাইকারি ব্যবসায়ী কারা যারা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে আবার খুচরা ব্যবসায়ীর কাছে পণ্য পৌঁছে দিচ্ছে তারা হলো পাইকারি ব্যবসায়ী। উৎপাদনকারীর প্রতি কি কার্যাবলী সম্পন্ন করছে, পণ্য বাজারজাতকরণ করছে, তারপর পণ্য সংরক্ষণ, বাজার তথ্য সরবরাহ, অর্থসংস্থান, ঝুঁকি হ্রাস, পণ্য পরিবহন, বাজার সম্প্রসারণ, বিজ্ঞাপনের সহায়তা। এবার খুচরা ব্যবসায়ের প্রতি কি, ক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছে, আর্থিক সহায়তা দিচ্ছে, পরামর্শ দান, তারপর গুদামজাতকরণ, উন্নত মানের পণ্য সরবরাহ, তথ্য সরবরাহ, পরিবহন ব্যয় হ্রাস করছে, পণ্য ফেরত নিচ্ছে। অনেক সময় খুচরা ব্যবসায়ী যদি পণ্যের কোয়ালিটি খারাপ দেখে পাইকারিকে আবার ফেরত দিয়ে দেয়। সমাজের প্রতি কাজ করছে, জনসাধারণের চাহিদা পূরণ, কর্মসংস্থান, নতুন নতুন পণ্য ভোগের সুবিধা, জীবনযাত্রার মান উন্নয়ন, মূল্যের স্থিতিশীলতা রক্ষায় সবগুলো কাজ করছে কে, এই দেখো পাইকারি ব্যবসায়ী। ফাংশনস প্রোভাইডেড বাই হোলসেলার, হোলসেলার মানে পাইকারি ব্যবসায়ী। দেখো সেলিং অ্যান্ড প্রমোশন, বিক্রয় করছে, তারপর প্রমোশনমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। বাইং, তারপরে অ্যাসর্টমেন্ট বিল্ডিং, তার মানে পণ্যের শ্রেণীবদ্ধকরণ করছে। বাল্ক ব্রেকিং, তার মানে ছোট ছোট লটে বিক্রি ভাঙছে বড় একটা বৃহৎ অংশকে। তারপর ওয়্যার হাউজিং, গুদামজাতকরণ করছে। ট্রান্সপোর্টেশন, পরিবহন, ফাইন্যান্সিং, অর্থসংস্থান, রিস্ক বিয়ারিং, ঝুঁকি গ্রহণ, মার্কেট ইনফরমেশন, বাজার তথ্য সরবরাহ করছে। ম্যানেজমেন্টকে সার্ভিস দিচ্ছে এবং অ্যাডভাইস, উপদেশ দিচ্ছে ব্যবস্থাপককে। এই সব কাজগুলোই হলো ফাংশনস অফ হোলসেলার। সময় স্বল্পতার কারণে আসলে অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও বলা হয়ে ওঠে না, কিংবা সময় বড় একটা প্রতিবন্ধকতা। তোমরা জানো এই যে আজকের অনলাইন লেকচারের পরে তোমরা যে খুচরা ব্যবসার প্রকারভেদ, খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য, তারপর বন্টন প্রণালীর উদ্দেশ্য, বন্টন প্রণালীর গুরুত্ব, এগুলো অবশ্যই ভালোভাবে বলতে পারবে। এগুলো একটু দেখে নিবে, যে এখানেও কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা জানো যে তোমাদের আলোচনা করা হয়েছে। বাকিগুলো বাসায় একটু অনুশীলন করবে। যে তথ্যসূত্র, এখান থেকে তথ্যগুলো কালেক্ট করা হয়েছে, তোমরাও দেখবে এই তথ্যসূত্রগুলো কাজে লাগাতে চেষ্টা করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা চালিয়ে যাও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।